নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। আগস্ট মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী এই কথা জানান। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্ট মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি আপত্তি জানানো হয়। তারপর সে সকল দাবি আপত্তির নিষ্পত্তি করা হয়। সবশেষে সোমবার প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা। এক সাক্ষাৎকারে রাজ্যের নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী জানান, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার রয়েছে 12,94,007 জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে 6,58,589 জন। মহিলা ভোটার রয়েছে 6,35,460 জন। তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে 11 জন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেলেও কোনো আপত্তি থাকলে জানতে পারবে বলে জানান রাজ্যের নির্বাচন কমিশনার। তিনি আরও জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই প্রক্রিয়া জারি থাকবে। জুলাই মাসের প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলেও জানান তিনি। গতকাল 24শে জুন ফাইনাল ভোটার লিস্ট পঞ্চায়েতের প্রকাশিত হয়েছে। কতজন ভোটার রয়েছে সার্বিক বিষয় পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসাবে যেটা একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো পঞ্চায়েতের ভোটার লিস্ট তৈরি করা। তো গতকালকেই ভোটার লিস্টের ফাইনাল পাবলিকেশন হয়েছে। এই ফাইনাল পাবলিকেশন অনুযায়ী টোটাল ভোটার হয়েছেন 12,94,060 জন। তার মধ্যে মেল আছেন 6,58,589, ফিমেল আছেন 6,35,460 জন এবং আদার্সের আছেন 11 জন। এই আমাদের 35টা ব্লকে এই টোটাল 12,94,060 জন ভোটদাতাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ফাইনাল পাবলিকেশন হয়েছে মানে এখন যদি কোনো কেউ চায় ওনার নাম অন্তর্ভুক্তি কোনো কারণে বাদ পড়েছে বা কারো সম্বন্ধে অবজেকশন, সেটা এখনও উনি দিতে পারেন। নিয়ম অনুযায়ী সাবমিশন অফ লাস্ট ডেট অফ সাবমিশন অফ নমিনেশন অবধি এই প্রসেসটা চলবে। এখানে রিটার্নিং অফিসার যিনি আছেন বিডিও, উনি এম্পাওয়ার্ড এটা ডিসপোজ করার জন্য। উনি তদন্ত করে এটার পক্ষে একটা সিদ্ধান্ত নিতে পারবেন। কবে নাগাদ ভোট গ্রহণ হতে পারে? সরকারের সঙ্গে সঙ্গে কোনো কথাবার্তা? আমাদের তো প্রপোজাল আছে আগস্টের 1 উইকে করার জন্য, আর যে সিদ্ধান্তই হোক আমরা জুলাইয়ের 1 উইকে ডিক্লেয়ার করে দেবো। সরকারের সাথে কি এই বিষয় নিয়ে কথাবার্তা হয়? হ্যাঁ, কথাবার্তা হয়ে গেছে। স্যার, ফাইনাল ভোটার লিস্টে কি যে আমাদের যে খসড়া তালিকা থেকে নাম কমেছে না বেড়েছে? অল্প কিছু কমেছে, অল্প সামান্য। কমার কারণটা স্যার কিছু এটা সাধারণ বিশেষভাবে মৃত ভোটার হয়। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলিও ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের মতো করে নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। সান্দন টিভি। সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করার পূর্বে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের সাথে বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বৈঠকে রাজ্যের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বৈঠকে রাজ্যের পক্ষ থেকে রাজ্যের অর্থমন্ত্রী রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানান। মঙ্গলবার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে এই বিষয়ে জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার পূর্বে অন্যান্যবারের নেই বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের সাথে বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বৈঠকে রাজ্যের পক্ষ থেকে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মোট 23টি দাবি তুলে ধরেন। এক সাক্ষাৎকারে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করার পূর্বে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন। বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা সে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন। ত্রিপুরা রাজ্যে মূলত কেন্দ্রের উপর নির্ভরশীল। রাজ্যের পক্ষ থেকে 23টি দাবি জানানো হয়েছে। এই দাবিগুলির মধ্যে রয়েছে বিশেষ আর্থিক প্যাকেজ, এইমস এর আদলে রাজ্যে একটি হাসপাতাল স্থাপন, ডাবল লেনের রেলওয়ে ট্র্যাক, নির্মীয়মান জাতীয় সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য অর্থ বরাদ্দ করা, এডিসি এলাকার জন্য বিশেষ তহবিল ও 2টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে যে প্রস্তাবিত বাজেট পেশ করবেন সে বাজেটে ত্রিপুরা রাজ্য লাভবান হবেন বলে জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
डिमांड तो अभी आपको मालूम है, जैसे हर जब गवर्नमेंट ऑफ इंडिया का बजट होते है ना, तो बजट का पहले सभी स्टेट को लेके एक बजट मीटिंग होते है। जिस बजट के हर स्टेट से कोई अपना कोई डिसीजन हो, कोई डिमांड हो, कुछ एक प्लेस करना पड़ता है। तो वो सब जब प्लेस होता है सभी स्टेट से, वो लेके बिफोर जैसे बजट सबमिट, उसके पहले इसको लेके कहा क्या किया जाए, कौन सा डिमांड कौन स्टेट का दिया है, तो उसको कैसे एक्सेप्ट किया जाए, कैसे करेगा वो सोचता है। तो उसी के लिए हमको 22 जून में जो हम लोग दिल्ली में उस पर हम लोग मीटिंग बुलाया गया अंडर द चेयरमैनशिप ऑफ ऑनरेबल फाइनेंस मिनिस्टर गवर्नमेंट ऑफ इंडिया निर्मला सीतारमण जी। तो देश का सभी फाइनेंस मिनिस्टर सभी इसके अटेंड किया है। तो उसमें जो स्टेट का सभी को डिमांड था, हमारा छोटा स्टेट सब डिपेंड ऑन मेजर पर्सन डिपेंड ऑन गवर्नमेंट ऑफ इंडिया। तो उसी के लिए तो हमारा पास कुछ इश्यू है। इश्यूज तो बहुत लंबा होते हैं, लेकिन मूल जो पॉइंट पायलट प्रोजेक्ट जिसमें होता है, मूल पॉइंट में हम लोग भी 23 नंबर्स डिमांड्स हम लोग रखा है ऑनरेबल फाइनेंस मिनिस्टर के सामने। तो उसमें बहुत कुछ है, जिसमें स्पेशल फंड चाहिए, जैसे हमको एम्स के कोई हॉस्पिटल हो जाए इधर। রাজ্যের আর্থিক স্থিতি বর্তমানে তেমন ভালো জায়গায় নেই। সে জায়গায় দাঁড়িয়ে রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ অত্যন্ত জরুরি। এখন দেখার কেন্দ্রীয় বাজেটে রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ বরাদ্দ হয় কিনা। শান্তন টিভি। শুধু আইন দিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়, হোক তাদের যেমন নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হতে হবে, তেমনি ব্যবসায়ীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবিক মূল্যবোধের পরিচয় দিতে হবে। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভোক্তা সচেতনমূলক আলোচনা চক্র ও ওপেন কুইজ প্রতিযোগিতায় বক্তব্য রেখে এই কথাই বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বর্তমান সরকার জনগণের সরকার, সরকারের চালিকা শক্তি মন্ত্রী ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, কিন্তু জনগণকে সজাগ থাকতে হবে। তারা যখন বাজারে যাবে তখন সচেতন হয়ে জিনিসপত্র ক্রয় করতে হবে। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভোক্তা সচেতনমূলক আলোচনা চক্র ও ওপেন কুইজ প্রতিযোগিতায় বক্তব্য রেখে একথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। খাদ্য, জনসংবহরণ ও ক্রেতা স্বার্থক বিষয়ক দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন, শুধু আইন দিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। ক্রেতাদের যেমন নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হতে হবে, তেমনি ব্যবসায়ীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবিক মূল্যবোধের পরিচয় দিতে হবে। মন্ত্রী বলেন, বহু বিষয় রয়েছে, সেসব বিষয় মানুষ ওয়াকিবহল নয়, কিন্তু এর জন্য নিজেকে সচেতন করা ও ওয়াকিবহল করার বিষয়টা নিজেকেই করতে হয়। সরকার এবং দপ্তর মানুষের পাশে থেকে সমর্থন করবে, কিন্তু একজন মানুষকে ওই ওয়াকিবহল হওয়ার বিষয়ে বাধ্য করতে পারে না বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী বলেন, একটি রেস্টুরেন্টে গেলে কোনো খাবার খাওয়ার পর যদি অতিরিক্ত বিল আসে, তাহলে কেন অতিরিক্ত বিল নেওয়া হয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হয় না রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে। কিন্তু একজন সচেতন নাগরিক এবং সচেতন ভোক্তা অধিকার রয়েছে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যদি খাবার কম দেয় বা অতিরিক্ত মূল্য রাখে, তাহলে সেটা কেন রাখা হয়েছে বা অতিরিক্ত বিলের তুলনায় খাবার দেওয়া হয়নি সে বিষয়টা নিয়ে প্রশ্ন করতে পারে। একইভাবে বাজারে গেলে বিক্রেতার দ্বারা মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি বিষয়ে এবং অতিরিক্ত মূল্য রাখার বিষয়ে প্রতিবাদ করতে হবে সচেতন নাগরিককে। এতে যদি বাধা হয় কোনো ব্যবসায়ী, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ জানানোর সুবিধা রয়েছে। এর উদাহরণ স্বরূপ মন্ত্রী বলেন, 2096টি মামলা উঠেছিল, তার মধ্যে 2056টি মামলা নিষ্পত্তি হয়েছে, বাকি 40টি মামলা এখনো পেন্ডিং রয়েছে। সুতরাং সকলে যাতে তার নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন থাকে, তার জন্য আহ্বান জানান মন্ত্রী। বর্তমানে যে স্টেট কমিশন রয়েছে, যার প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন জাস্টিস অরিন্দম লোধ, এবং মিস্টার লোধ ওনার বক্তব্যে বলেছেন যে 4টা ডিস্ট্রিক্টে আমাদের রয়েছে, বাকি 4টা ডিস্ট্রিক্ট এখনো আমরা করে উঠতে পারিনি। কারণ এটা এমন নয় যে আমি যে কোনো একজনকে ইচ্ছা মতন নিযুক্তি দিয়ে দেব। তার একটা প্রপার ডেকোরাম, তার একটা প্রসেস ফলো করতে হয়। এবং আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি
যে দপ্তর থেকে আমরা অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছি, কিন্তু সুইটেবল ক্যান্ডিডেট আমরা এখনো পাইনি। নিশ্চয়ই আগামী দিনে পাবো, কারণ তাকে একজন রিটায়ার্ড জাস্টিস হতে হবে। তার বাইরে আইনি দিক থেকে যারা মেম্বাররা থাকবেন, সমাজের বিভিন্ন পেশার এস্টাবলিশ যারা ব্যক্তিরা রয়েছেন তাদেরকে থাকতে হবে। তো আই ক্যান অ্যাসিওর ইউ our respected President of the Forum, State Commission, Justice Lord, in the coming times will be definitely the department will sincerely look into the matter and how to appoint or fulfill the vacancies which are presently lying in all the districts, remaining districts, that will be looked into. আয়োজিত অনুষ্ঠানে এদিন এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, খাদ্য জনসংবহন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। সান্দন টিভি। মহাকরণে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পরিকল্পনা দপ্তরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পিএমইওর উদ্বোধন করে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, অফিসারদের দিয়ে বিভিন্ন দপ্তরে কাজকর্ম চলছে। রাজ্য পরিকল্পনা দপ্তরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গঠনের জন্য 14 জন সেক্টর এক্সপার্ট নিয়োগের জন্য একটি কনসাল্টিং ফার্ম সিলেকশনের লক্ষ্যে পরিকল্পনা দপ্তর এবং অর্থ দপ্তরের অনুমোদন ক্রমে সকল কোডাল ফর্মালিটি বজায় রেখে 2023 সালের 19 ডিসেম্বর ই টেন্ডার করা হয়। ই টেন্ডার সংক্রান্ত সকল কার্যাবলী সম্পূর্ণ করার পর ইওয়াই নামে একটি সংস্থা টেন্ডারটি পায়। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে ত্রিপুরা সরকারের সকল দপ্তর ও রাজ্য সরকারি সংস্থাগুলির প্রজেক্ট রূপায়ণের জন্য কনসেপ্ট নোট, ডিপিআর ইত্যাদি তৈরি করা এবং প্রয়োজনীয় মনিটরিং করার জন্য 14টি সেক্টরে 14 জন সেক্টর এক্সপার্ট নিয়োগ করে। ইউআই সংস্থার সাথে 3 বছরের জন্য চুক্তি করা হয়েছে। তার জন্য সংস্থা পাবে 15,96,54,000 টাকা। তবে প্রয়োজনীয় পরবর্তী সময় ইউআই সংস্থার সাথে চুক্তির মেয়াদের সময়সীমা বৃদ্ধি করা হতে পারে। মঙ্গলবার মহাকরণে আনুষ্ঠানিকভাবে পরিকল্পনা দপ্তরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, অফিসারদের নিয়ে বিভিন্ন দপ্তরের কাজকর্ম চলছে, কিন্তু সেই কাজ আরও দ্রুত করতে হবে। আধুনিক প্রযুক্তির ছড়াছড়ি বর্তমানে, তার জন্য পরিকল্পনা দপ্তরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গঠন করা হয়েছে। পরিকল্পনা দপ্তর একটা গুরুত্বপূর্ণ দপ্তর। দপ্তরের কাজকর্ম আরও বৃদ্ধি করতে হবে। দপ্তরের সকল কর্মীদের দায়িত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। পরিকল্পনা দপ্তরের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজের গতি আরও বৃদ্ধি করার জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি আরও বলেন, ইওয়াই সংস্থা মে মাসে টেন্ডার পেয়েছে। মঙ্গলবার সংস্থাকে কাজ করার জন্য একটি ঘর প্রদান করা হয়েছে। ভারত সরকার ও রাজ্য সরকারের কাজ যেন সঠিকভাবে সময় মতো শেষ করা হয় এবং প্রকল্পের টাকা যেন ফিরে না যায়, তার জন্য ইউআই সংস্থা সাপোর্ট নেওয়া হবে। কি চলছে না, আমাদের বাকি সব ডিপার্টমেন্ট দিয়ে অফিসার দিয়ে চলছে, কিন্তু এটাকে ফাস্ট করতে হবে, আরো ডেভেলপ করতে হবে। নিউ টেকনোলজির এখন ছড়াছড়ি, এখন আগের পুরনো সিস্টেমে নেই, তো সেগুলো যাতে অ্যাডপ্ট করতে পারে রাজ্যের মধ্যে, সেটাই। আমি 100 টাকার কাজ করব পুরনো পদ্ধতিতে, আমি 100 টাকা নিউ পদ্ধতিতে কাজ করে 100 টাকা কাজ আমি 80 টাকা করতে পারি, তাহলে আমার 20 টাকা সাপ্লাস তুলে আদার্স কোনো প্রজেক্ট নিতে পারি। তো এইসব চিন্তা ভাবনা করে কিন্তু পিএমও এখানে অ্যাডপ্ট করা। সুতরাং আপনাদের কাছে আমার থাকবে নতুনভাবে, এবং আমাদের অফিসার থেকেও থাকবে, যে প্ল্যানিং কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের সবাই যাতে এই সমস্ত কাজের সঙ্গে সবাই আরো বেশি যুক্ত হয়। প্ল্যানিং কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, এটা উপলব্ধি করাতে হবে, নিজেকেও ভাবতে হবে যে আমাদের ডিপার্টমেন্ট অনেক কাজ আছে। এবং আমার মনে হয় গত 2 বছর ধরে, প্রায় 1-1.5 বছর ধরে প্ল্যানিং কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের অনেক অ্যাক্টিভিটিস ওরা বেড়েছে, এবং আরো যাতে বাড়ে, আরো বেশি অ্যাক্টিভিটিস হতে পারে। বাট এই ডিপার্টমেন্টের মাধ্যমে টোটাল স্টেটের সমস্ত প্রপোজালগুলো যাবে এবং সেগুলো স্যাংশন করা, সেগুলো প্রপোজাল দেওয়া আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে হবে। সুতরাং এটা আমি সমস্ত স্টাফদের কাছে বলবো, আমার সেক্রেটারি সাহেব আপনার বলবো, যাতে এরা সব ইনিশিয়েটিভ অ্যাক্টিভ
এবং প্রত্যেকের মধ্যে রেসপন্সিবিলিটি আছে যে আমাকে হ্যাভ টু ডু সামথিং, এটার মধ্যে সবাই মান থাকতে হবে। তো যাই হোক, আমি আজকের দিনে অন্য আর বলি না, বাকি যেটা বলেছি আমাদের এটা টোটালি একটা রিভিউ করতে হবে। আমাদের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে ডাইরেক্টলি যাদের খুব বেশি প্রয়োজন, সেই ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব সেটা নিয়ে আগামী দিনে আপনাদের নিয়ে পিএমওদেরকে নিয়ে বসবে। তো এটাকে আশা করি যে আমাদের কাজে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে উদ্দেশ্য করে করা হয়েছে, সেটা আমরা এগিয়ে দেবো। ইউআই সংস্থা মূলত ডিপিআর তৈরি সহ প্রযুক্তিগত বিষয়ে পরিকল্পনা দপ্তরকে সহযোগিতা করবে। ডিপিআর তৈরির পর তা পাশ করিয়ে আনার ক্ষেত্রেও এই সংস্থা দপ্তরকে সহায়তা করবে। শ্যামল টিভি। গত শুক্রবার গভীর রাতে কৈলাসহর থানার অন্তর্গত জগন্নাথপুর চা বাগানের 4টি সেকশনের চা পাতা গাছ কেটে ফেলে দুষ্কৃতীরা। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মনুভেলি চা বাগানের বাগান অফিসের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয় বাগানের শ্রমিকরা। দ্রুত সুষ্ঠু বিচার না হলে তারা আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন। গত 21 জুন রাতে কৈলাসহর থানার অন্তর্গত জগন্নাথপুর চা বাগানের 4টি সেকশনের চা পাতা গাছ কেটে ফেলে দুষ্কৃতীরা। জেসিবি দিয়ে বাগানের 4টি সেকশনের বিপুল পরিমাণ চা পাতা গাছ নষ্ট করে দেওয়া হয়, পাশাপাশি বড় বড় গর্ত করে রাখা হয়। এমনকি 4টি সেকশনের প্রবেশ মুখে থাকা লোহার গেট ভেঙে সেখানেও গর্ত করে রাখা হয়। শনিবার চা বাগানের শ্রমিকরা বাগানে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করে প্রতিবাদে সরব হয়। চা বাগান শ্রমিকরা সেদিন পৃথক 2টি স্থানে সড়ক অবরোধেও সামিল হয়। চা বাগানের চা পাতা গাছ নষ্ট করার প্রতিবাদে চা বাগান শ্রমিকরা মঙ্গলবার সকালে কৈলাসহরের মরুভেলি চা বাগানের বাগান অফিসের সামনে প্রতিবাদ সভায় সামিল হয়। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা চা শিল্প উন্নয়ন নিগম বোর্ডের সদস্য রাখি শীল, বাগানের কর্মী রাজকুমার বাউড়ি, মানিক পাইন সহ অন্যান্যরা। বাগানের এক কর্মী জানান, চা পাতা গাছ তাদের মায়ের মতো, কারণ এই চা গাছের ওপর নির্ভর করেই তাদের জীবন জীবিকা চলে। যে বা যারা এই চা পাতা গাছ নষ্ট করেছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদান করতে হবে, অন্যথায় চা বাগান শ্রমিকরা আগামী দিনে তীব্র আন্দোলন গড়ে তুলবে। তারিখে শুক্রবার রাত্রে জগন্নাথপুর চা বাগানে কিছু দুষ্কারীরা আমাদের চারা গাছ কিনে নিয়েছে। এ কারণ নিয়ে আমরা শ্রমিকরা সবাই আন্দোলনে নামেছি যে কে বা কাহারা চারা গাছ তুলেছে। এই তোলার কারণ হলো আমাদের চারা গাছের উপরে হাত দিয়েছে। আমাদের শ্রমিকরা এর জন্য প্রতিবাদে নামেছে মিছিলে। আমাদের চারা গাছ ক্ষতি হলে আমাদের শ্রমিকরা খুবই কষ্ট পায়, কারণ আমাদের চারা গাছ যে আমাদের ভগবান, চারা গাছ আমাদের মা, চারা গাছ আমাদের বাবা। চারা গাছ দিয়ে আমরা পেটের জোগাড় করি, এই গাছে আমাদের হাত দিয়েছে, এর জন্য আমরা প্রতিবাদে নামেছি। এবং কে বা কাহারা করেছে জানি না, আমরা এটা প্রতিবাদে নামেছি যাতে যেই করুক আমাদের এটা অন্যায় হয়েছে, এটার যাতে আমাদের সুস্থ বিচার চাই আমরা। এর জন্য আমরা সবাই প্রতিবাদে নামেছি। এই সুস্থ বিচার যদি না হয়, বিগত দিন কিছুদিন সুস্থ বিচার যদি আগামী দিনে আমরা বিশাল আন্দোলনে নামব। জানা যায়, সেদিন রাতের বেলা জেসিবি দিয়ে চা বাগানের চা পাতা গাছ নষ্ট করা হয়েছে। স্বাভাবিকভাবে পুলিশ চাইলে ঘটনার সঠিক তদন্তক্রমে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারে। এখন দেখার পুলিশ কতটা সক্রিয় ভূমিকা পালন করে। শান্তন টিভি। অতি প্রত্যাশা পূরণ না হওয়ায় দল ছাড়লেন বিজেপি নেতা ও গ্রাম পঞ্চায়েতের প্রধানের নাম মীরা দেবনাথ, যোগ দিয়েছেন কংগ্রেসে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির ঘরে বিপর্যয়। কংগ্রেসে যোগ দিয়েছে ভাজপার প্রধান সহ বহু ভোটার। জানা যায়, বিশালগড় বিধানসভার অরবিন্দনগর পঞ্চায়েতের শাসক দল বিজেপির পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী সহ 19 ভোটার কংগ্রেসে যোগদান করেন। তাদেরকে বরণ করে নেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সম্পাদক জয়দেব বর্মন, জেলা কংগ্রেস সম্পাদক আরাফত ইকবাল, বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী সহ অন্যান্যরা। মঙ্গলবার দুপুরবেলা অরবিন্দনগর পঞ্চায়েতের 3 নং ওয়ার্ড তপন শিবের বাড়িতে সে যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিকে অরবিন্দনগর পঞ্চায়েতের দুবার পঞ্চায়েত প্রধান মীরা দেবনাথ এবং তার স্বামী সঞ্জু দেবনাথ। মীরা দেবনাথ 2014 সালে অরবিন্দনগর পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের বুথ সভাপতির দায়িত্ব ছিলেন। পরবর্তী সময় জেলা ওবিসি মোর্চার সদস্য হিসেবে নির্বাচিত হন। সঞ্জু দেবনাথ বলেন, যারা দীর্ঘদিন যাবৎ সিপিআইএম এবং কংগ্রেস করেছে তাদেরকে বিজেপির দলে ঠাঁই দিয়ে বুথ সভাপতি নির্বাচিত করেছেন, তা তিনি মেনে নিতে পারছেন না। তিনি আরো বলেন, অরবিন্দনগর পঞ্চায়েতের মধ্যে ক্যাপ্টেন তৈরি হয়ে গিয়েছে। আগামী দিন খেলোয়াড়গুলিকে নিয়ে বিজেপিকে ধূলিসাৎ করবেন তিনি।
বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে আজকে শাসক দলীয় প্রধান শ্রীমতী মীরা দেবনাথ উনি আজকে বিজেপি দল ত্যাগ করে ওনার সঙ্গে আরো 5 পরিবারের 19 জন, সর্বমোট 19 জন আজকে বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে সামিল হয়েছেন। আজকে এখানে একটা যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে। এই যোগদান সভা দিয়ে শুরু হয়েছে আমাদের যাত্রা পঞ্চায়েত নির্বাচনের, এবং আমি আত্মবিশ্বাসী যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন পঞ্চায়েত থেকে বিজেপি সমর্থক এবং কর্মীরা আমাদের দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আমাদের দলে সামিল হবে। আপনি কি ভাবছেন যে পঞ্চায়েত নির্বাচনে যে যতগুলো পঞ্চায়েত আছে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন? হ্যাঁ, আমরা সবকটা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করব। বিশেষ করে আমরা কয়েক বছর ধরে যেটা লক্ষ্য করতে পারছি, বিশালগড়ের যে মূল কংগ্রেস ভবন সহ বাকি যে কংগ্রেস অফিসগুলো ছিল অধিকাংশই বন্ধ রয়েছে। আপনাদের কি পঞ্চায়েত নির্বাচনের পূর্বে সেই ধরনের কোনো পরিকল্পনা রয়েছে সেই অফিসগুলো পুনরায় খোলার উদ্যোগ নেওয়া? না, সেগুলো আপাতত আমাদের কনসিডারেশনে আছে। তো আমাদের মূলত এখন চিন্তাধারা হচ্ছে এবং আমাদের অবজেক্টিভ হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। প্রতিটা ওয়ার্ডে আমরা প্রার্থী দেব, প্রতিটা পঞ্চায়েতে, জেলা পরিষদে এবং পঞ্চায়েত সমিতিতে, বিশালগড় পঞ্চায়েত সমিতিতে আমরা প্রার্থী দেব। আপাতত এটা আমাদের অবজেক্টিভ। আর পার্টি অফিস খোলাটা নিয়ে সেটা আমরা আমাদের যে কোনো সময় আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা পার্টি অফিস খোলার ব্যবস্থাপনা নেব। পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনে বিশালগড় প্রত্যেকটি পঞ্চায়েতের প্রার্থী দেওয়ার কথাও জানিয়েছেন বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে। শ্যামধন টিভি। রাজ্যের বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কৃষকদের কাছ থেকে ধান ক্রয় প্রক্রিয়া চলতে থাকবে। কারণ বর্তমান রাজ্য সরকার উপলব্ধি করেছে কৃষকরা ধান চাষ করে লাভের মুখ দেখছেন না, তাই কৃষকদের স্বার্থে সরকার ধান ক্রয় করার উদ্যোগ গ্রহণ করেছে। জিরানিয়া মহকুমার মাধববাড়ি সরকারি খাদ্য গোদামের সামনে সরকারিভাবে ধান ক্রয় প্রক্রিয়ার উদ্বোধন করে এই কথাই বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতি বছর 2টি মরশুমে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়। চলতি মরশুমেও কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা শুরু করা হয়েছে। মঙ্গলবার জিরানিয়া মহকুমার মাধববাড়ি সরকারি খাদ্য গোদামের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে ধান ক্রয় প্রক্রিয়ার উদ্বোধন করেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্য সরকার উপলব্ধি করেছে কৃষকরা ধান চাষ করে লাভের মুখ দেখছে না, কারণ তারা ন্যায্য মূল্য পাচ্ছে না ধানের। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়ে সরকারিভাবে ধান ক্রয় শুরু করেছে। রাজ্যের পূর্বতন সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেনি। কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সরকারের এই প্রচেষ্টাকে সফল করার জন্য সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। পাশাপাশি তিনি কৃষকদের উদ্দেশ্য বলেন, এইবার ধান বিক্রয় করে টাকার জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে না। ধান বিক্রয় করার পরের দিন ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। রাজ্যের বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কৃষকদের কাছ থেকে ধান ক্রয় প্রক্রিয়া চলতে থাকবে বলেও জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকরা বছরে 3 কিস্তিতে 6,000 টাকা পাচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আরো 2,000 টাকা বৃদ্ধি করার চিন্তা ভাবনা চলছে। ধানের চারা রোপণ থেকে ধান বিক্রয় করা পর্যন্ত কৃষকদের সাথে রয়েছে সরকার। রাজ্য সরকারের যে প্রচেষ্টাটা সেটা যেন বাধাপ্রাপ্ত না হয় সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আমি যারা কৃষক সমাজ, কৃষক ভাই, তাদের কাছে আহ্বান জানাবো, প্লাস যারা ধান চালের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের কাছে আমরা আহ্বান জানাবো যে যৌথভাবে আমাদের মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে হবে, কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে হবে, এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা, ইচ্ছা, প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা, ইচ্ছা, সেটা যেন কোনোভাবে বিফলে না যায় এবং আপনাদেরও যেন ব্যবসায় যেন আঘাতটা আসে, সেই জিনিসটা আমাদের যৌথভাবে লক্ষ্য রাখতে হবে। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, সরকারের প্রচেষ্টাকে সহযোগিতা করুন। আমরা এই খারিফ সিজনে 15,500 লক্ষ্যমাত্রা রেখেছি। রবিতে হয়তো গিয়ে দেখবেন সে টার্গেটটা বাড়বে, কিন্তু তারপরে এখানে এগ্রিকালচারের আধিকারিকরা, ডাইরেক্টর সাহেব বলতে পারবেন যে আমাদের 6 লক্ষ 6.5 লক্ষ এমপির উপর ধান আরো থাকবে, সেখান থেকে আপনারা ধানটা বা চালটা ক্রয় করুন। আমাদের লক্ষ্যমাত্রা তো 10% বা তার থেকে নিচে,
আমাদেরকে সেটা করতে দিন। তবেই আমাদের সুবিধা হবে যে যতক্ষণ আমাদের সরকারটা আছে ততক্ষণ আপনাদের কাছ থেকে ধান আমরা ক্রয় করব। আর এবার ধান ক্রয় করার পর আপনাকে একটা অনির্দিষ্টকালের জন্য অর্থের জন্য পেমেন্টের জন্য ওয়েট করতে হবে না। ধান ক্রয় করলে একদিনের মধ্যে দুদিনের মধ্যে আপনাকে অর্থ পেয়ে যাচ্ছে। চট করে অনলাইন সিস্টেমে আমাদের থেকে সেই টাকা দেওয়া হচ্ছে। ভারত সরকার সেই রিইম্বার্সমেন্ট করবে, কিন্তু প্রথম আমরা সেই টাকা আমাদের খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে আমরা প্রদান করছি এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার সেই টাকা আমাদেরকে দিয়ে দিচ্ছে। অথচ এই সিস্টেম আগেও চালু হলে পারত, সেটা কিন্তু করেনি, বরং রাজ্য মানুষকে কৃষককে বিভ্রান্ত করা হয়েছে যে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, আমরা কৃষকদের স্বার্থে আন্দোলন করে তুলতে হবে। আজকে কৃষকরা সেটা বুঝতে পারছেন যে আমাদের সরকার যদি করতে পারে আগের সরকার কেন করতে পারল না। সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এবং রাজ্য সরকারের কৃষক বান্ধব যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো সম্পর্কে আপনারা সচেতন হয়ে ওয়াকিবহাল হয়ে আগামী দিনে আপনারা আমাদের এই প্রচেষ্টাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রেখে আমি আগামী কদিন, এখানে কদিনের ধান এসডিএম সাহেব কতদিন কেন এগো 5 দিন, 5 দিন এই সেন্টার থেকে ধান ক্রয় করা হবে। কোনো তাড়াহুড়া করবেন না, নিজেদের মধ্যে যেন মতানৈক্য না হয়। কয়েকবার দেখা গেছে হইচই একটু মতানৈক্য হয়েছে। খাদ্য দপ্তর, কৃষি দপ্তর, এসডিএম, ব্লক সমিতি, পৌর পরিষদ প্রত্যেকে আপনাদেরকে সহযোগিতা করবে। আধিকারিকরা আছেন, স্টাফরা আছেন, তারা সহযোগিতা করবে। প্রয়োজনে ডেট বাড়ানো হবে সেটা নিয়ে ভাববেন না। যেমন দক্ষিণ জেলায় রিকুইজিশন এসছে যে আমাদের 2 দিন বৃদ্ধি করুন, আমাদের কাছে প্রচুর ধান আসছে, আমরা 2 দিন বৃদ্ধি করে দিয়েছি। আয়োজিত ধান ক্রয় করার অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমন্ত্র কুমার, দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা সহ অন্যান্য আধিকারিকেরা। এদিন মন্ত্রী কথা বলেন কৃষকদের সাথেও, কৃষকদের সুবিধা অসুবিধার কথাও শুনেন তিনি। শান্তন টিভি। স্বামীর বিরুদ্ধে ক্লাবে বিচার চাইতে গিয়ে বাড়ি হারালেন গৃহবধূ। বিচার চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে। ঘটনা পশ্চিম নোয়াবাদী আমতলী এলাকায়। অভিযোগের তীর বিখুরাজ ক্লাবের সম্পাদক বাপন দাসের বিরুদ্ধে। স্বামীর বিরুদ্ধে সুবিচার চাইতে ক্লাবে গিয়ে উল্টো ফেঁসে গেলেন গৃহবধূ। জমি হাতিয়ে নিল বিখুরাজ ক্লাবের সম্পাদক বাপন দাস। শেষ পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার মারফত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে বিচার চাইলেন গৃহবধূ। পশ্চিম নোয়াবাদী আমতলী এলাকার বাসিন্দা জলি দাসের অভিযোগ, কিছুদিন আগে জলি দাসের স্বামী তার নামে বাড়ি লিখে দেন। তারপর স্বামী স্ত্রীর মধ্যে কোনো এক বিষয় ঘিরে পারিবারিক ঝামেলা সৃষ্টি হয়। তারপর পশ্চিম নোয়াবাদী এলাকার বিখুরাজ ক্লাবে বিচারের জন্য যান জলি দাস। তখন ক্লাবের সম্পাদক বাপন দাস এবং সভাপতি হরিপদ দাস স্বামী স্ত্রীর মধ্যে উস্কানিমূলকভাবে আরো বেশি ঝামেলা সৃষ্টি করে। তারপর একটা সময়ের পর পারিবারিক ঝামেলা বিশাল আকার ধারণ করে স্বামী স্ত্রীর মধ্যে। তারপর স্বামী স্ত্রীর মধ্যে যখন বড়সড় বিবাদ বাধে, তখন থানা পুলিশের ভয়ভীতি দেখিয়ে বলে স্বামী জয়কিশোর চৌধুরী নাকি জলি দাসকে খুন করে ফেলবে, তাই এই বাড়িতে থাকতে পারবে না, তাই তাদের কাছে বাড়ি বিক্রি করে দেওয়ার জন্য বলে ক্লাবের সভাপতি এবং সম্পাদক। এতে জলি দাস রাজি না হওয়ায় হুঁশিয়ারি দিয়ে বলেন ক্লাবের ওপর কেউ কথা বলবে না, তাদের কাছে ক্ষমতা রয়েছে সরাসরি বিধায়কের পর্যন্ত, তারা যা বলবে সেটাই হবে এলাকায়। কিন্তু তাতে মহিলা রাজি না হওয়ায় শেষ পর্যন্ত এখন অপরিচিত ফোন নম্বর দিয়ে ফোন করে হুমকি দেয়, যেখানে জলি দাসের স্বামী জয়কিশোর চৌধুরীকে যেখানেই পাবে সেখানে খুন করে ফেলবে তারা বলে অভিযোগ। তারপর বাধ্য হয়ে জলি দাস ক্লাবের সম্পাদক বাপন দাসের স্ত্রী এবং তার মা সবিতা দাসের নামে জমি রেজিস্টার করতে বাধ্য হয়েছে এবং 1.5 কোটি টাকার জমিতে 40 লক্ষাধিক টাকা প্রতারণা করে ক্রয় করেছে অভিযুক্ত ক্লাব সম্পাদক। সাদা কাগজে মিথ্যে চুক্তি করে এবং নকল ব্যাংকে চেক ধরিয়ে দেয় বলে অভিযোগ। তারপর শেষ পর্যন্ত অসহায় মহিলা দ্বারস্থ হয় বিধায়কের বাড়ি ফিরিয়ে দিতে নির্দেশ দেয় ক্লাবের সম্পাদককে, কিন্তু তারা বলছে বাড়ি ফিরিয়ে দেবে না। মঙ্গলবার জলি দাস দ্বারস্থ হলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে। জেলা শাসক ডক্টর বিশাল কুমার মারফত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গিয়ে বিচার চান।
জেলা শাসক আশ্বস্ত করেছেন বিষয়টি তিনি দেখবেন। কিন্তু তুমি ওই বাড়ি থাকতে পারতা না, তুমি আমরার নামে বাড়ি যদি না বিক্রি করো এখানে থাকতে পারতা না। তা আমি কইছি আমি আপনার নামে বাড়ি বিক্রি করুম, আপনারা কাছে কেড়ে কইছে না আমি তো ক্লাবের সেক্রেটারি, আমার উপরে কেউ কোনো কথা কইতো না। আমরার চারো কিনারে পাওয়ার আছে, এমএলএ থেকে ধইরা সব আমরার হাতে, আমরা যেটা কম এইটাই হইব। এই সমস্ত কথা কই এমন কি কইছে যে এখন পর্যন্ত আমার হুমকি দেয় এইজন সেইজন দিয়া যে আমার স্বামীর জয় কিশোর চৌধুরীর যেখানে পায় মার্ডার করে লাগবে বলে অন্য মানুষ দিয়া। अभी आज एक महिला श्रीमती जाली दास जो वेस्ट नौआबादी ओल्ड अगरतला की रेजिडेंस हैं, वो आई थी। उनका कहना था कि किसी क्लब ने उनसे ज़बरदस्ती उनकी ज़मीन बिकवा दी और जिस रेट पे वो बेचना चाहती थी उस रेट से लगभग आधे या 1/3 रेट पे इसको सेल करवाया गया है। और उन्होंने प्रशासन की हेल्प मांगी ताकि जो ज़मीन उनसे ज़बरदस्ती बिकवाई गई थी उसको दोबारा से उनको दिया जाए। और प्रशासन की तरफ से हमने उनको आश्वासन। জেলা শাসক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনায় যারা দোষী হবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। শান্তন টিভি। স্কুলের সামনে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ল ছাত্র। ঘটনা চড়িলাম ছেছুরিমা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা উদয়পুর জাতীয় সড়কের চড়িলাম ছেছুরিমায় এলাকায় ছেছুরিমায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রকে মারুতি ভ্যান গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর দেওয়া হয় তার বাড়িতে। বাড়ির লোকজনদের খবর পেয়ে ছুটে আসে তার বাড়ির লোকজন। বিদ্যালয় কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে বিশ্রামগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ ঘাতক মারুতির খোঁজে তল্লাশি চালিয়েছেন বলে খবর। মিড ডে মিল টাইমে মনে কিছু হয়েছে, মাঠের থেকে একটু মনে বাইরে গেছে। এরপরে আমি তো অফিসে আসলাম না। কে বেড়ে গেছে? স্টুডেন্ট। আপনি স্কুলের স্টুডেন্ট? আচ্ছা, তারপরে এরপরে শুনছি আমি তো অফিসে আসলাম না, আমি ওই ব্যাংকে আসলাম, ব্যাংকে কাজের জন্য বেরিয়েছিলাম। আচ্ছা, মধ্যে শুনছি পরে এই আমার স্কুলের ছাত্র বাড়ি দিয়ে গেছে। গাড়ি বাড়িছে নাকি বাইক? আচ্ছা আচ্ছা, তারপরে এরপরে হসপিটালে, এখন বিশালগঞ্জ হসপিটালে আনা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে প্রায় 20 লক্ষাধিক টাকার ফেন্সিডিল আটক করতে সক্ষম হলো মেলাঘর থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে মেলাঘরে একটি গাড়ি আটক করে পুলিশ। তারপর পুলিশ গাড়িতে তল্লাশি চালাতে উঠে আসে প্রচুর পরিমাণে ফেন্সিডিল। তারপর পুলিশ গাড়ি চালক কামরুল হোসেনকে আটক করে তার বাড়ি সোনামুড়া রাঙ্গামাটিয়া এলাকায়। পুলিশ জানায় তার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী একটি মামলা হাতে নেওয়া হয়েছে। তার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। পুলিশের প্রাথমিক ধারণা তার সাথে আরো অনেকেই জড়িত রয়েছে। জিজ্ঞাসাবাদে উঠে আসতে পারে বাকিদের নাম। কালকে রাত্রে অনুমান 8:30 নাগাদ মেলাঘর থানাতে ইনফরমেশন আসে একটি ডিআই গাড়ি, যাহার নাম্বারটি R01 AM 1791 নেশাভর্তি সরঞ্জাম নিয়ে তাদের নাকা ভেঙে দ্রুত গতিতে মেলাঘরের দিকে আসছে। তৎক্ষণাৎ আমরা আমাদের স্টাফ এবং অফিসার মিলে আমরা এই গাড়িটিকে বৈরাগী বাজার এলাকা থেকে লং চেঞ্জ করে খাসরুমনি এলাকায় ডিটেন করা হয়েছে এবং এই গাড়িটি থেকে প্রচুর পরিমাণ ফেন্সিডিল কফ সিরাপ উদ্ধার করা হয়েছে, যাহা মোটামুটি 2400 ফেন্সিডিল হবে এবং ড্রাইভারটিকেও অ্যারেস্ট করা হয়েছে। স্যার, যাকে অ্যারেস্ট করেছে তার নাম হচ্ছে গিয়ে কামরুল। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ধলাই জেলার উদ্যোগে মঙ্গলবার আমবাসা টাউন হলে আয়োজন করা হয় বালিকা মঞ্চ জেলা ভিত্তিক এক সচেতনতামূলক কর্মসূচি। এদিনের এই কর্মসূচি মূলত বালিকাদের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত হয়। এ সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক শঙ্খ শুভ্র সেন বলেন, বেটি বাঁচাও
বেটি পড়াও। এই কর্মসূচির একটি নতুন উদ্যোগ হচ্ছে বালিকা মঞ্চ। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে জেলা শতাধিক বিদ্যালয়কে নিয়ে গঠন করা হয় একটি শক্তিশালী কমিটি। তিনি বলেন, বিগত দিনগুলিতে বাল্য বিবাহ বিশেষ করে লক্ষ্য করা যায়। বাল্য বিবাহ রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে বিদ্যালয় স্তরে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আর এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন দপ্তর। জেলা আধিকারিক আরও জানান, গত 1 বছরে কতগুলো বাল্য বিবাহ সংঘটিত হয়েছে এবং কতগুলি বাল্য বিবাহ তারা আটকাতে সক্ষম হয়েছেন। কোনো কোনো এলাকায় বাল্য বিবাহ বেশি লক্ষ্য করা যায়। সে সকল বিষয়ে তারা ইতিমধ্যেই একটি ম্যাপিং কর্মসূচি গ্রহণ করেছে। আগামী দিনে বাল্য বিবাহ যাতে শূন্যের কোটায় গিয়ে নিয়ে আসা যায় সেই দিকে লক্ষ্য রেখে বালিকা মঞ্চ গঠন করা হয়। তিনি আরও জানান, 101টি বিদ্যালয়ে বালিকা মঞ্চও গঠন করা হয়। এই বালিকা মঞ্চে বিদ্যালয়ের একজন শিক্ষিকা চেয়ারপারসন হিসেবে থাকবেন। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাস থেকে একজন বালিকা কনভেনার হিসেবে থাকবে এবং এসএমসি কমিটি থেকে একজন মহিলা এই কমিটিতে থাকবে। এই কমিটিগুলি বালিকাদের প্রত্যেকটি বিষয়ে নজরদারি রাখবে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন কমলপুর মহকুমা শাসক। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক শঙ্কর শুভ্র সেন, দায়িত্বপ্রাপ্ত আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উঁচই, জেলা শিক্ষা আধিকারিক যতন দেববর্মা সহ অন্যান্যরা। দায়িত্ব হবে যে স্কুলগুলিতে যে ড্রপ আউটগুলো হয় বা দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকছে কোনো ছাত্রী 7 দিন বা তার বেশি, সেক্ষেত্রে সেগুলোকে আইডেন্টিফাই করে বাড়িতে হোম ভিজিট করে তার কারণ দেখা। অসুস্থতার কারণে হলে সেটা তো বোঝা যায়, কিন্তু অন্য যদি কোনো কারণ থাকে, পড়াশোনায় ততটা আশানুরূপ ফল করতে পারছে না, পারিবারিক চাপে বা পারিবারিক অসুবিধার কারণে পড়াশোনা কন্টিনিউ করতে পারছে না, অথবা বিয়ে দেওয়ার একটা উদ্যোগ চলছে বাড়িতে, এই সমস্ত কারণও তার পেছনে কাজ করে। তো ওইগুলোকে চিহ্নিত করে ওই যে কমিটি আছে এবং দায়িত্বপ্রাপ্ত টিচার যিনি থাকবেন স্কুলের, ওরা গিয়ে বাড়িতে অভিভাবকদের কাউন্সিলিং করবেন এবং বিয়ে দেওয়া থেকে, যদি বিয়ের উদ্যোগ নেওয়া হয়ে থাকে, তা থেকে বিরত করবেন। কুলায়ের পর এবার আমবাসায় টমটম চালকদের দুই পক্ষের মধ্যে বাক বিতণ্ডা। ঘটনা মঙ্গলবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমবাসা মহকুমায় টমটম চালকদের দুই পক্ষের মধ্যে বাক বিতণ্ডা। কমিটির ছাড়পত্রের টাকা নিয়ে আমবাসা কমলপুর চৌমুহনীর সামনে বাক বিতণ্ডায় জড়ায় টমটম চালকদের দুই পক্ষ। এক পক্ষ কমিটির কাছে ছাড়পত্রের হিসাব চেয়েছিল, আর সেই হিসেব নিয়েই শুরু হয় বাক বিতণ্ডা। উত্তপ্ত হয়ে ওঠে আমবাসা কমলপুর চৌমুহনীর পরিবেশ। টমটমের কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল ছাড়পত্রের টাকার হিসাব 2 দিন পরে মিটিং এর মাধ্যমে দিয়ে দেওয়া হবে, কিন্তু অন্য পক্ষ তা মানতে নারাজ। মুহূর্তের মধ্যে হিসাব দিতে হবে বলে নাছোড়বান্ধা ছিল তারা, আর সেই হিসাব নিয়েই বাধে গন্ডগোল। হিসাব নিকাশ দিয়ে হিসাব নিকাশ চাইছিল, তার সময় চাইছে 2 দিন পরে তারা টমটমের হিসাব না ছাড়পত্র জায়গাটা ছাড়পত্র মেম্বারশিপ এইসব গাড়ি ভর্তি হচ্ছে, সব কিছু আছে, এইসব বিষয় নিয়ে তারা বলে হিসাব পাইছিল। কেশিয়ার কেন বর্তমানে আমি ছিলাম, আমি যে কোনো একটা কারণে আমি ছেড়ে দিছি। ছেড়ে দিতে আমার লগের বাইরা এরা কেউ জানে না এই বিষয়। তুমি ছেড়ে দিছো, তুমি যে আমরা বললাম না তুমি কারো জিজ্ঞাসা আসছো, আমার একটা বাইরে নিজের সমস্যার কারণে আমি ছেড়ে দিচ্ছি। হিসাব দিয়েছে না, হিসাব তো সাধারণ ড্রাইভার তো হিসাব চাইতে পারে না, তারা টাকা তারা সবকিছু। এরা আবার কমিটির লোকের 2-4 দিন সময় চাইছে, আমরা সময় দিচ্ছি। ওরা কি হয়েছে, হাঙ্গামাটা কি হয়েছে? আমরা এইটাই, তারা কইছে 2 দিন সময় চাইছে, তারা কইছে না আমরা কই না বলছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিন্ডিকেটের কেশিয়ার লইয়া, হ্যাঁ সিন্ডিকেটের কেশিয়ার লইয়া এটা পাল্লা পাল্লি হয়ে গেছে না, হইছে না লইয়া জামিলা লাগবে খেলাইরা কে সিন্ডিকেট কেশিয়ার প্রেসিডেন্ট। আচ্ছা, টমটম চালকরা তারপরে কি হয়েছে? মিটিং করেছে, অনেকে মিটিং মানতেছে না, কি মানে পিটাপিটি মারামারি লাগছে। বেশ কিছুক্ষণ টমটম চলাচল বন্ধ ছিল আমবাসায়। এতে করে যাত্রীদেরও দুর্ভোগের মধ্যে পড়তে হয়। সান্দন টিভি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।